আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল। সমভি বেহারি কথার অর্থ হলো সঙ্গী। একের দুই হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। একের তিন নারিকুলের রত্নবিশেষ, রত্ন হলেন মিসেস সেভিয়ার। একের চার পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন কোভারবিয়াস। একের পাঁচ নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। একের ছয় পুরুষবাচক তুচ্ছার্থ সর্বনামের উদাহরণ তুই। একের সাত তদ্ভব শব্দ হলো সংস্কৃতজাত। একের আট পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। দুইয়ের দাগে আসি। দুইয়ের দাগেরগুলো এক নম্বরে। দুইয়ের একে বলেছে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত। উদ্দিষ্ট ব্যক্তির ধমনীতে কি প্রবাহিত? কেল্টিক রক্ত। দুইয়ের দুই বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। এটাও কিন্তু এক নম্বরের। এই যে প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে এক। তাহলে প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত আর অনুগত বলেছেন। দুইয়ের তিন নম্বর প্রশ্ন বলেছে প্রফেসর শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল জাদুকর আরগাস? 15,000 মুদ্রা দিয়ে। দুইয়ের চার পোড়ার মুখো কাপুরে মিনছে কাকে কথা বলা হয়েছে? পদ্মলোচন সাহাকে। দুইয়ের পাঁচে চিনি আর রিক্সা শব্দের উৎস। চিনি হলো চীনা শব্দ, রিক্সা জাপানি শব্দ। দুইয়ের ছয় বলেছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? লিখবে যে সকল তৎসম বা সংস্কৃত শব্দ উচ্চারণের ফলে কিছুটা বিকৃত রূপ লাভ করেছে তাদেরকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, যেমন কৃষ্ণ কেষ্ট, চিত্র চিত্তির। দুইয়ের সাথে দিয়েছে প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ করো। এই যে বিশেষণ পদের শ্রেণীবিভাগ, বিশেষণ পদকে মোট 7 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বিশেষের বিশেষণ, দুই সর্বনামের বিশেষণ, তিন বিশেষণের বিশেষণ, চার হচ্ছে সংখ্যা বিশেষণ, পাঁচ পূরণবাচক বিশেষণ, ছয় সম্বন্ধ বিশেষণ, আর সাত হচ্ছে ক্রিয়া বিশেষণ। তিনের দাগে আসি। তিনের দাগেরগুলো হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 3 নম্বরে। তিনের একে দিয়েছে সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, লেখক কেন একথা বলেছেন আলোচনা করো। ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি একথা কেন বলেছেন লেখক? সৈয়দ মুস্তাবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে মাতৃভাষা বাংলায় ভিন ভাষার প্রভাব নিয়ে মনোজ্ঞ আলোচনা করেছেন। বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়, ফলত নিজের চাহিদা পূরণের জন্য সে পরভাষার মুখাপেক্ষী। জন্মসূত্রে সংস্কৃত ভাষার মতোই রাজনৈতিক সামাজিক কারণে ব্যবসা বাণিজ্যের জন্য বাংলা ইংরাজি ভাষার প্রভাব পুষ্ট। সংস্কৃতের পাশাপাশি আধুনিককালে ইংরাজি ও বাংলার প্রধান এক খাদ্য। আধুনিক বিশ্বের সঙ্গে সংযোগে ইউরোপীয় দেশগুলির রীতিমতো ইতিহাস সংস্কৃতিকে জানতে বহির্বিশ্বের সঙ্গে সংযোগে বিশেষ করে দর্শন, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দের জন্য ইংরাজি প্রধান ভরসা। টেকনিক্যাল শব্দের প্রয়োজন মেটাতেও ইংরাজি অদ্বিতীয়। তাই লেখক সৈয়দ মুস্তাফা আলী বলেছেন বাংলা ভাষাতে ইংরাজি ভাষা চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। তিনের 2 নম্বর প্রশ্ন বলেছে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? তুমি ঠিক সেই রূপ নারী, এখানে তুমিকে বিবেকানন্দের চিঠি রচনার উদ্ধৃতাংশে তুমি বলতে মিস নোবেলকে বোঝানো হয়েছে। তার সম্পূর্ণ নাম হচ্ছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। এবার তাকে আজকের প্রয়োজন কেন? পরাধীন ভারতবর্ষের মানুষদের, বিশেষত ভারতীয় নারীদের উন্নতির জন্য স্বামীজি এমন একজনকে খুঁজছিলেন তাঁর শিক্ষা, চিত্তের দৃঢ়তা, ঐকান্তিকতা, সর্বোপরি অন্তরের পবিত্রতা দিয়ে ভারতবাসীর মঙ্গল করতে পারবেন। তো বিবেকানন্দের মতে মিস নোবেলই হচ্ছে সেই রূপ নারী যার ধমনীতে প্রবাহিত হয়েছে কেল্টিক রক্ত। তিনিই পারবেন আপামর ভারতবাসীর দুঃখ মোচন করে তাদের সহায়ক হয়ে উঠতে। তাই ভারতের নারী সমাজের জন্য তার মতো একজন নারীর প্রয়োজন বলে স্বামী বিবেকানন্দ মনে করেছেন। তিনের তিন নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল কেন? এমন করার কারণ কি ছিল? এটা রাধারানী থেকে দিয়েছে। বঙ্কিম চট্টোপাধ্যায় লেখা রাধারানী পাঠ্যাংশে রাধারানী এবং তার মায়ের নির্লোভ মনের পরিচয় পাওয়া যায়।
অসুস্থ মায়ের পথ্য জোগাড় করতে রাধারানী বনফুলের মালার দামস্বরূপ আগন্তুকের কাছে পয়সা নিতে বাধ্য হয়েছিল এবং সেটি খরচ করেছিল, কিন্তু অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায় তাদের জন্য টাকা রেখে গেলে নোটটি ফেরত দেওয়ার অভিপ্রায়ে তারা সেটি তুলে রাখে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ নিতে তাদের আদর্শে বেঁধেছিল। এবারে 4-এর দাগে আসি। 4-এর দাগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা 5 নাম্বারের। 4-এর 1 বলেছে আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে ছবি স্পষ্টরূপে ধরা পড়েছে তা আলোচনা করো। আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে নিজের ভাষায় লেখো। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রকৃতি প্রেমের কবিতা হিসেবে পাঠক মহলে সমাদৃত। আলোচ্য আকাশে 7টি তারা কবিতাটিতে ধরা পড়েছে কবির গভীর প্রকৃতি প্রীতি। বাংলাদেশের নিসর্গ প্রকৃতির ক্ষুদ্র তুচ্ছ অনুষঙ্গ কবির চোখে এখানে পরম মুগ্ধতায় ধরা পড়েছে। বাংলার সান্ধ্য সৌন্দর্যে আবিষ্ট কবি প্রকৃতির তুচ্ছ উপাদানে খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাণের হদিশ। আকাশে 7টি তারা ফুটে উঠলে কবি ঘাসের ওপর বসে থাকেন। সন্ধ্যার সূচনায় অস্তমিত সূর্যের আলোয় ভাসমান লালবর্ণের মেঘের বর্ণকে কবির মনে হয় মৃত মুনিয়ার মতো। বাংলায় নেমে আসা নীল সন্ধ্যা তার মায়াবী মেদুরতায় আবিষ্ট করে চরাচরকে। কেশবতী কন্যার মোহময় রূপের সঙ্গে কবি বাংলাদেশের সন্ধ্যার মিল খুঁজে পান। মায়াময় সন্ধ্যার আবেশে আপ্লুত হয়ে যান কবি। হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়া বঙ্গপ্রকৃতি সন্ধ্যার শোভা কবিকে মুগ্ধ করে দেয়। নরম ধান কিংবা কলসির গন্ধে, আবার কখনো হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের ঘ্রাণে কবি বাংলার প্রাণের সন্ধান পান। তিনি অনুভব করেছেন কিশোরী চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়েদলা মুথা ঘাস বা পাকা বটের ফলের ব্যথিত গন্ধে বাংলাদেশের প্রাণ নিহিত রয়েছে। আলোচ্য কবিতায় জীবনানন্দের প্রকৃতি লগ্নতার প্রকাশ ঘটেছে। বৈভবের আড়ম্বর নয়, বঙ্গপ্রকৃতির রূপে সমাহিত শান্তির আশ্বাস কবি জীবনানন্দ দাশকে মুগ্ধ করেছে। 4-এ 2 নম্বর প্রশ্ন, ফুরায় না তার কিছুই ফুরায় না। এখানে কি না ফুরানোর কথা বলা হয়েছে, কেন তার কিছুই ফুরায় না লেখো। ফুরোয় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে, এই যে যা ফুরোয় না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আবহমান কবিতায় কবি গ্রাম জীবনে বঙ্গপ্রকৃতির নিসর্গ সৌন্দর্যের সজীব উপাদানগুলি না ফুরানোর কথা বলেছেন। বহমান কাল ধরে যে সৌন্দর্য গ্রাম বাংলাকে আকর্ষণীয় করে রেখেছে সেই সৌন্দর্য কখনো ফুরাবে না বলে কবি বিশ্বাস করেন। এবার আলোচ্য পঙ্ক্তিটি আবহমান কবিতার সংগৃহীত অংশ। সংবেদনশীল কবিমন ধরে ফেলেছে আপামর বাঙালির হৃদয়ের এক না ফুরানোর অনুভূতিকে। বিদেশ বিভূষী মানুষকে বিলাসিতা দিলেও বাংলার গ্রাম জীবনের শান্তির বাতাবরণ দিতে পারে না কখনোই। কবি খেয়াল করেছেন বহু যুগ ধরে মানুষ তাই এই বাংলার গ্রামীণ জীবনকে ভালোবেসে ফেলেছে নিবিড় অনুরাগে। এই বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে ঘর ছাড়া বঙ্গজন তাই বারবার ফিরে এসেছে ছায়া সুনিবিড় শান্তনীর গ্রাম বাংলায়। কবি উপলব্ধি করেছেন গ্রাম জীবনের সঙ্গে তথা প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে মানুষের বেঁচে থাকার স্বাদ ফুরায় না। যুগ যুগ ধরে বঙ্গবাসী সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সূর্যের আসা যাওয়া, নদীর বয়ে চলার মতোই বঙ্গজনের সুখ দুঃখ, আশানন্দ, বেদনা, উন্মাদনা পুরনো হয় না কখনো। বহমান কাল ধরে তাই বঙ্গদেশে ফিরে আসার ইচ্ছা বাঙালির অটুট থাকে। কবির অনুভূতিতে ধরা পড়া এক আশ্চর্য সত্য, জন্মভূমিতে ফিরে আসার, গ্রাম জীবনের ফিরে আসার গল্প মানুষের ফুরাবার নয়। রূপকথার গল্পে গল্পকথা ফুরোলে তবে নোটে গাছটি মুড়িয়ে যায়। আলোচ্য কবিতায় বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তা ফুরোয় না বলেই নোটে গাছটি না মুড়িয়ে ওঠে। 5-এর দাগে আসি। 5-এর দাগেও একটা প্রশ্ন করতে হবে, তার মান হচ্ছে 5। 5-এর 1-এ বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? এই উত্তরটা লিখবে। সৈয়দ মুস্তাফা আলী তার নবনব সৃষ্টি রচনায় সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। তার কারণ কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তু বোঝাতে যদি নতুন শব্দের প্রয়োজন হয় তাহলে সংস্কৃত তা অন্য ভাষার থেকে ধার না করে নিজের ভাণ্ডারেই তার অনুসন্ধান করে। খোঁজ করা হয় এমন কোনো ধাতু বা শব্দ যে সেখানে আছে কিনা যার
সামান্য অদল বদল করে অথবা পুরানো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা সম্ভব হতে পারে। সংস্কৃত ভাষাও বিদেশি শব্দ গ্রহণ করেছে, কিন্তু তা এতই অল্প পরিমাণে যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকবে না। আর অপরদিকে বাংলা ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয়, তার কারণ এখানে আমরা প্রয়োজনে তো বটেই, অপ্রয়োজনীয় অন্য ভাষা থেকে শব্দ নিয়েছি, এই নেওয়া এখনও চলছে। পাঠান এবং মোগল যুগে আইন আদালত, খাজনা খারিজ ইত্যাদির প্রয়োজনে প্রচুর আরবি আর ফার্সি শব্দ গ্রহণ করা হয়েছে। ইংরেজ আমলে ইংরেজি তো বটেই, তাছাড়া অন্যান্য ভাষা থেকেও শব্দ নেওয়া হয়েছে। এইসব কারণে বাংলা কখনোই আত্মনির্ভরশীল ভাষা হতে পারে না। 5-2 বলেছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা কারা? এখানে রাধারানী আর তার মায়ের কথা বলা হয়েছে, আর তাদের দরিদ্রতার পরিচয় দাও। আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত। রাধারানীর পিতার মৃত্যুর পর প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় রাধারানী ও তার মা সর্বশান্ত হয় এবং মামলার রায় পরাজিত হয়ে উচ্চতর আদালতে তথা প্রিভি কাউন্সিলে আপিল করে। এই মতাবস্থায় তারা কোনোক্রমে একটি কুটিরে অবস্থান করতে সক্ষম হয়। রাধারানীর মা কোনোক্রমে কার্যকর্ম করে দুজনের অন্ন সংস্থান করতেন, কিন্তু রথের আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সেই পথও বন্ধ হয় এবং কার্যত উভয়ের উপবাস শুরু হয়। অসুস্থ মায়ের জন্য পথ্য জোগাড় করার উদ্দেশ্যে মাহেশের রথের মেলায় রাধারানী এক বনফুলের মালা গেঁথে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে মেলা তেমন জমে ওঠে না, আর রাধারানীর বনফুলের মালাও বিক্রি হয় না। অন্ধকারে কর্দমাক্ত পিছল পথ ধরে বাড়ি ফেরার পথে রাধারানীর সঙ্গে অচেনা লোকের সাক্ষাৎ হয়। অল্প বয়সী রাধারানী একাকী রথের মেলায় কেন গিয়েছিল এই প্রশ্নের উত্তরে রাধারানীর বর্তমান অসহায়তার কথা সবিস্তারে জেনে সেই ব্যক্তি বনফুলের মালা কেনার আগ্রহ প্রকাশ করেন, কারণ তিনিও বাড়ির ঠাকুরের জন্য একটি মালা কিনতে চেয়েই মেলায় এসেছিলেন, কিন্তু মেলা ভেঙে যাওয়ায় মালা কেনা তার পক্ষে সম্ভব হয়নি। পরবর্তী পর্যায়গুলিতে দেখা যায় অচেনা ব্যক্তি তথা রুক্মিণী কুমার রায় মালার দাম হিসাবে টাকা প্রদান করেন, রাধারানীর জন্য কাপড় কিনে পাঠান এবং একটি নোটও রাধারানীর বাড়িতে ফেলে যান। এই সমস্ত তিনি সচেতনভাবে করেন যাতে রাধারানীর উপকার হয়। তার দেয়া দানে যথার্থই রাধারানীর উপকার হয়। রাধারানীর অসুস্থ মায়ের জন্য পথ্য জোগাড় করতে পারে, প্রদীপ জ্বালাবার জন্য তেলও কিনতে পারে, কিন্তু তার দেওয়া নোটটি তারা ভাঙায় না। পরবর্তীকালে রাধারানী এবং তার মা শ্রীরামপুর ও তার নিকটবর্তী স্থানে রুক্মিণী রায়ের বহু সন্ধান করে, কিন্তু এই নামের কারোরই সন্ধান পায় না। তারা তখন নোটটি যত্ন করে তুলে রাখলেন। অর্থের প্রয়োজন তাদের ছিল ঠিকই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলে রুক্মিণী রায়ের দান গ্রহণ করেছেন এবং সেই দানে তাদের সমস্যার সমাধানও হয়েছে। অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না বলে সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা তার সন্ধানও করেছিল। 6-1 আছে প্রত্যেক প্রাণীরই কিছু না কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। প্রসঙ্গ উল্লেখ করে উল্লিখিত প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো। সত্যজিৎ রায়ের করভাস গল্প থেকে জানা যায় প্রফেসর শঙ্কু ছোটবেলায় দেখেছিলেন বাড়ির পোষা ময়নাটি কত অনায়াসে 100-র উপর বাংলা শব্দ শিখেছিল। বাবুই পাখির বাসা বানানোর আশ্চর্য দক্ষতা শঙ্কুকে বিস্মিত করেছিল। অস্ট্রেলিয়ার ম্যালিফাউল পাখির মাটির ওপর বাসা তৈরি করে ভিতরের উত্তাপ বাড়িয়ে তোলার ক্ষমতা এবং গ্রিপ পাখির শত্রুর আগমন আগাম বুঝতে পারার শক্তির কথা জানতেন শঙ্কু। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয়ের ক্ষমতা, ঈগল বাজে শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অনেক পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা ইত্যাদি শঙ্কুকে পাখিদের সম্পর্কে কৌতূহলী করে তুলেছিল। 6-2 রয়েছে করভাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো। সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে অর্নিথন নামক শিক্ষা সহায়ক যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহ হয়ে প্রত্যহ 1 ঘন্টা করে করভাস নামক কাকটির নিবিড় শিক্ষা চলে শঙ্কুর তত্ত্বাবধানে। যন্ত্রটির মাধ্যমে করভাসের মস্তিষ্কে মানবের বুদ্ধিকৌশল সঞ্চারিত করা সফল হয়। এর 2টি দৃষ্টান্ত হলো, প্রথম ঘটনা প্রায় সকল বিষয়ে অতি শীঘ্র ব্যুৎপত্তি অর্জন পৃথিবীর ইতিহাসে সত্যি নজিরবিহীন। পাখিটির যন্ত্রটির কল্যাণে
পাখিটি যন্ত্রটির কল্যাণে অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সকল বিষয়ের বিবিধ প্রশ্নের উত্তর দিতে পারে। সেই প্রশ্নের সমাধান করে দেখায় কয়েকটি শব্দ আর সংখ্যা প্রয়োগের মধ্যে দিয়ে। আবার দেখা যায় প্রশিক্ষিত করভাস মানবসুলভ বুদ্ধির বিস্ময়কর সাক্ষ্য রেখেছে শঙ্কুকে সুটকেসের চাবি দিয়ে। সহযোগিতা করার মধ্যে দিয়ে। পক্ষী বিজ্ঞানীদের বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য শঙ্কু চিলির রাজধানী শহর সান্তিয়াগোতে চলেছেন। সকালে সবকিছু গুছিয়ে সুটকেস বন্ধ করবার জন্য চাবি খুঁজতে গিয়ে শঙ্কু দেখেন করভাস সুটকেসের চাবিটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্থাৎ তার মধ্যে যে হিউম্যান ইন্টেলিজেন্স জেগে উঠেছে তা স্পষ্ট। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।